সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমেই স্বাগত জানাই অনলাইন লাইভ ক্লাসে। তো তোমরা নতুন শিক্ষার্থী, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন 2500-এর শ্রেষ্ঠ কলেজ পাঁচসখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার জন্য। এই সময়টাতে আমাদের কলেজ প্রাঙ্গণ মুখরিত থাকতো তোমাদের আগমনে। তো হয়তো সেটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, তো অচিরেই হবে ইনশাল্লাহ। তো তোমরা এনজয় করো আমার আজকে অনলাইন ক্লাস। আমি উম্মে কুলসুম, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, পাঁচসখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, 2500 নারায়ণগঞ্জ। তো আমি আশা করব যে তোমরা সবাই ভালোভাবে এনজয় করবে আমার ক্লাসটি। তো যাই হোক, আমি ক্লাসে যাওয়ার আগে, এখন তো আর সম্ভব হচ্ছে না, তোমাদের সাথে পরিচিত হতে পারবো না। তো ক্লাসে যাওয়ার আগে আমি প্রশ্নপত্র প্রণয়ন এবং প্রশ্ন পদ্ধতি সম্পর্কে কিছুটা আলোচনা করতে চাই। যেটা হচ্ছে যে তোমরা নিশ্চয়ই সৃজনশীল পদ্ধতি থেকেই এসেছো, এটা করে এসেছো যেহেতু জানো। তারপরও একটু আলোচনা করলাম যে আমার ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা আমার সাবজেক্টের নাম। এটার দুইটা পত্র, এক পত্র হচ্ছে ব্যবসা পরিচিতি, আরেক পত্র হচ্ছে ব্যবস্থাপনা। তো পরিচিতিতে ব্যবসা সম্পর্কে যাবতীয় বিষয় জানবা, আর ব্যবস্থাপনার যে পার্টটি, সেই পার্টে তুমি ব্যবস্থাপনা কি, ব্যবস্থাপনা কাকে বলে, কোথা থেকে এসেছে, এর কাজ কি, প্রয়োগ, সব সম্পর্কে জানতে পারবে। তো যাই হোক, আর প্রতিটা পার্টের জন্যই 100 করে 200 মার্কসের পরীক্ষা হয়। তো প্রথম পত্রে ধরো, প্রথম পত্র কিংবা দ্বিতীয় পত্র, দুই পত্রের মধ্যেই কোশ্চেন থাকে টোটাল 11টা। 11টা কোশ্চেনের মধ্যে তোমাদের অ্যাটেন্ড করতে হবে 9টি কোশ্চেনের। তো 9টির মধ্যে 9টি উদ্দীপক দেওয়া থাকে। 9টির মধ্যে তোমার 4টি করে, প্রতিটা উদ্দীপকে 4টি করে কোশ্চেন দেওয়া থাকে, ক, খ, গ এবং ঘ। তো 4টি করে উদ্দীপকের মধ্যে তুমি ক নাম্বার হচ্ছে জ্ঞানমূলকের জন্য, জ্ঞানমূলক 1 মার্কস আনসার করবা। খ নাম্বার হচ্ছে অনুধাবন, গ নাম্বার হচ্ছে প্রয়োগ এবং ঘ নাম্বার হচ্ছে উচ্চতর দক্ষতা। এই 4টা ধাপে তোমরা কোশ্চেন আনসার করবে। ক নাম্বারের জন্য এক কথায় উত্তর দিলেই চলবে, আর খ নাম্বারের জন্য এক কথায় উত্তর দিবা প্লাস একটু বিশ্লেষণ করবা। তো গ নাম্বারের জন্য যেটা প্রয়োগের ক্ষেত্রে হবে যে মূল উত্তরটা খুঁজে বের করবা। সর্বপ্রথম মূল উত্তর খুঁজে বের করে সেটার আনসার করবা। অ্যান্সার করার পর তুমি তোমার প্রয়োগ এবং জ্ঞানের প্রয়োগ ঘটানোর পর বিশ্লেষণ করা হলে সেটাতে মোটামুটি ভালো একটা মার্কস পাওয়া যায়, যে যতটা সুন্দর করে। আর মূল উত্তরের জন্য মূলত 1 নাম্বার মূল উত্তরটা খুঁজে পেলেই আমরা দেওয়া যায়। তো সেক্ষেত্রে সেটা করার চেষ্টা করবা, এতে করে মার্কসটা একটু বেশি কভার আপ হয়। অনেকে এটা করো যে টোটাল ডেসক্রিপশন লেখার পরে একদম সবার শেষে গিয়ে মূল উত্তরটা দাও। এটা না করে সর্বপ্রথম মূল উত্তরটা দিয়ে যদি পরে বিবরণে যাও, সেক্ষেত্রে এটা সুন্দর হয়, প্রশ্নের কোয়ালিটিটা সুন্দর হয়। তার উচ্চতর দক্ষতা একইভাবে মূল উত্তরটা আগে দিবা, তারপর বিশ্লেষণ করবা, তারপর নিজের মন্তব্যটা প্রকাশ করবা। তো এইভাবে যদি ধাপে ধাপে কোশ্চেন আনসার করা যায়, তাহলে দেখা যায় যে কোশ্চেনের মান সুন্দর হয় এবং এক্সামিনে তোমাকে মার্কস দিতে বাধ্য, মার্কসটা দিবে। আমরা অনেক কথা বললাম, তারপর চলো এবার মূল আলোচনায় চলে যাই। তো আমাদের আজকের মূল আলোচনা হচ্ছে ব্যবসা পরিচিতি, প্রথম পত্র থেকে ব্যবসায়ের মৌলিক ধারণা। ব্যবসায়ের মৌলিক ধারণা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো যেহেতু আমি প্রজেক্টরে ক্লাসটা নিতাম, যেহেতু নেওয়া হচ্ছে না একটু সমস্যার কারণে, তো ল্যাপটপেই তোমরা খেয়াল করো, আমি কোশ্চেনগুলো দিয়ে দিব, কোশ্চেনগুলো লিখে নেওয়ার চেষ্টা করবা। তাহলে তোমরা এখন তো নতুন স্টুডেন্ট, তোমাদের বই হয়তো সবাই কালেক্ট করোনি। তো বই ছাড়াও চাইলে তুমি উত্তরগুলো এখান থেকে যদি কালেক্ট করে নাও, তাহলে উত্তরগুলো অনায়াসে দিতে পারবে। এবং এই পাঠের সবার শেষে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ থাকবে, সেই কাজগুলো অবশ্যই তোমরা কমপ্লিট করবা। এবং নেক্সট ক্লাসের আগে আমাকে মেসেঞ্জারে কোশ্চেনগুলোর আনসার লিখে ছবি তুলে পাঠাবা। তা আমি তো তোমাদের কাছ থেকে মৌখিকভাবে নিতে পারবো না, তো আমি তোমাদের
কোশ্চেনগুলো দেখব এবং এই মান যাচাইয়ের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের পরবর্তীতে মার্কস দেওয়া হবে। তো এটাকে হালকাভাবে নিলে হবে না, গুরুত্ব সহকারে কোশ্চেন অ্যান্সারগুলো অবশ্যই দিবা। তো যাই হোক, আমরা যা বলছিলাম যে ব্যবসায় কাকে বলে। তো ব্যবসায় হচ্ছে, ব্যবসায়টা এসেছে কোথা থেকে? ব্যবসায়টা এসেছে বিজনেস থেকে, বিজিনেস, বিং বিজি, ব্যস্ত থাকা থেকেই ব্যবসাটা এসেছে। তার মানে কোনো কাজে ব্যস্ত থাকাকেই ব্যবসায় বলে না, সেটা মূলত এটা না, তবে ব্যস্ত থাকা থেকেই ব্যবসাটার উৎপত্তি হয়েছে। তো ব্যবসায়ের সংজ্ঞাটা দিতে গেলে আমরা বলতে পারি যে কোনো বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলা হয়ে থাকে। তা আমি আসছি সামনে প্রজেক্টরে, ল্যাপটপে দেখাচ্ছি, তোমরা ল্যাপটপের দিকে খেয়াল করো। এই হচ্ছে তোমাদের পাঁচরক্ষী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, যে প্রাঙ্গণ মুখরিত করবে তোমরা কিছুদিনের মধ্যেই হয়তো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমাদের আজকে চ্যাপ্টার বলেছিলাম যে ব্যবসায়ের মৌলিক ধারণা। তো ব্যবসায়ের মৌলিক ধারণা নিয়ে আমরা আজকে শিখব এই চ্যাপ্টার থেকে ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের বৈশিষ্ট্য, শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা কাকে বলে, এগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এইটা কি দেখো, এটা দেখে বোঝা যায় নিশ্চয়ই যে এটা একটা ব্যবসায় প্রতিষ্ঠান। তো ব্যবসায় প্রতিষ্ঠান, তারপর দেখো ব্যবসা কাকে বলে। ইংরেজি বিজনেস শব্দের আবিধানিক অর্থ হলো যে কোনো কাজে ব্যস্ত থাকা, যে কোনো কাজে ব্যস্ত থাকাটাকেই মূলত বিজনেস বলা হয়েছে। তো সহজ অর্থে বলা যায় যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কার্যক্রমকে ব্যবসায় বলা হয়। এই কোশ্চেনটা আমি দিয়েছি লাস্টে, কিন্তু এই কোশ্চেনটা চাইলে তোমরা নোট করে নিতে পারো। নেক্সট টাইম যখন এটা দেখবে তখন কোশ্চেনগুলো অবশ্যই নোট করে নিবে। তো এখানে বলা হয়েছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। এখন দেখো উৎপাদন কি? উৎপাদন হচ্ছে যে শিল্পে উৎপাদিত হয় পণ্যদ্রব্য, সে যে শিল্পের সাথে জড়িত উৎপাদনটা, আর বন্টনটা বাণিজ্যের সাথে সম্পর্কযুক্ত। যে ব্যবসায়িক যে শিল্পে উৎপাদিত পণ্যদ্রব্য চূড়ান্ত ভোগকারীর নিকট পৌঁছাতে যে সকল সহায়ক প্রতিষ্ঠান বা সহায়ক সেবার প্রয়োজন হয় সেটা বন্টনের সাথে সম্পৃক্ত, অর্থাৎ সেটা বাণিজ্যের সাথে সম্পৃক্ত। তো এখানে দেখো এইটুকু কোশ্চেনের মধ্যে কিন্তু বিষয় অনেক কিছু বোঝানো যায়। বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড তার মানে কি ব্যবসায় বৈধ হতে হবে। তো বৈধতার কথা যেখানে বলা হয়েছে তার মানে কি অবৈধ হওয়ার সম্ভাবনা থাকে যেটা, সেটাকেই বৈধ হওয়ার দরকার হয়। তো যাই হোক, এখানে বলা হয়েছে যে ব্যবসায় যদি বৈধ না হয় সেই ক্ষেত্রে তাকে ব্যবসায় বলে গণ্য করা যাবে না। তো ধরো কয়েকজন মিলে বিদেশ থেকে পণ্য এনে বাংলাদেশে বিক্রয় করবে এরকম চিন্তা ভাবনা করেছে, কিন্তু সেটা চোরা পথে আসছে পণ্যটা, সেই ক্ষেত্রে সেটাকে কিন্তু আমরা ব্যবসায় বলবো না। যদিও এখানে ব্যবসায়ের সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে, সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকা সত্ত্বেও এখানে কিন্তু এটাকে ব্যবসায় আমরা বলবো না, কারণ হচ্ছে এটা অবৈধ। এরপর আসা যাক বৈশিষ্ট্যের কথা যেহেতু এসেছে, তাহলে বৈশিষ্ট্য কাকে বলে। বৈশিষ্ট্য কাকে বলে? দেখো যে নিজস্ব কিছু বিষয় থাকে যে যা দেখলেই বোঝা যায় যে
এটা বিদ্যমান থাকা লাগে ওই উপাদানটার মধ্যে, তাকে মূলত বৈশিষ্ট্য বলা হয়। তো এখানে দেখো যে যেই উপাদানগুলো অনুপস্থিতিতে ব্যবসায় হতে পারে না বা হবে না, সেই উপাদানগুলোকে মূলত কিন্তু বৈশিষ্ট্য বলা হয়। এখানে দেওয়া আছে দেখো, মুনাফা অর্জনের উদ্দেশ্য, ঝুঁকি ও অনিশ্চয়তা, লেনদেনের পৌনঃপুনিকতা, বৈধতা, স্বাধীন পেশা, উপযোগ ও সম্পদ সৃষ্টি। তো মুনাফা অর্জনের উদ্দেশ্য, ব্যবসায় করতে গেলে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকা লাগবে। মুনাফা অর্জন ছাড়া, উদ্দেশ্য না থাকলে সেটাকে ব্যবসায় বলে গণ্য করা যাবে না। আয় কাকে বলে? আয় থেকে খরচ বাদ দিলে যা থাকে তাই মুনাফা। যে একজন ব্যক্তি বাজারে নিয়ে কিছু পেয়ারা বিক্রয় করলো, সে যে মূল্যে পেয়ারাটা কিনে আনলো সেই মূল্যে না বিক্রয় করে তার থেকে কিছুটা দামে পণ্যটা বিক্রি করার পর সেই পণ্যের মূল ক্রয় মূল্য থেকে বিক্রিত মূল্য বাদ দিলে যে অংশটা থাকে সেটাকে মূলত মুনাফা বলা হয়ে থাকে। হ্যাঁ, তারপর দেখো কি বলা হয়েছে, যে ঝুঁকি ও অনিশ্চয়তা। যে ব্যবসায়ের সাথে ঝুঁকি ও অনিশ্চয়তা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। ঝুঁকি না থাকলে ব্যবসায় হবে না, যেখানে ঝুঁকি নাই সেটাকে ব্যবসায় বলে গণ্য করাই যায় না। ঝুঁকি হলো আর্থিক ক্ষতির সম্ভাবনা এবং অনিশ্চয়তা হলো প্রত্যাশিত সব কিছু ঘটবে এমন না হওয়ার অবস্থা। তাহলে যা তুমি চিন্তা করে রেখেছো সেটাই ঘটবে বা সেটাই হবে, তেমনটা চিন্তা না করাকে মূলত অনিশ্চয়তা বলা হয়ে থাকে। যে একজন লোক নৌপথে অনেক পণ্য নিয়ে এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে, ব্যবসায়িক পণ্য, সেই ক্ষেত্রে পথে নৌকাডুবি হয়ে পণ্যগুলো ডুবে গেল, এতে করে তার ব্যবসায়িক ক্ষতি হলো। ক্ষতি হবেই, তাই বলে সে যে ওই নৌপথে পণ্য আনয়ন বন্ধ করে দিবে সেটা না, সেটা হচ্ছে যে ক্ষতির সম্ভাবনা থাকে, যে এটা নৌডুবি হতে পারে কিন্তু আবার নাও হতে পারে। তো নাও হতে পারে সেটাকে মাথায় রেখে একজন ব্যবসায়িক কাজ করে থাকে। তো তারপর আসা যাক লেনদেনের পৌনঃপুনিকতা। যে লেনদেনটা বারংবার সম্পন্ন হতে থাকে, যে একবার লেনদেন করার সেটা বন্ধ হয়ে গেল বা সেটা করা হলো না, সেই রকম ব্যাপারটাকে কখনোই ব্যবসায় হতে হলে সেটাকে বারংবার সম্পাদিত হতে হয়। যেমন যে এক্স সে একটা মোটরসাইকেল কিনলো, পছন্দ হলো না বা যে কোনো কারণে বিক্রয় করে দিতে চাইছে, তো যে মূল্যে বিক্রয় করলো তার চেয়ে কিছুটা অধিক মূল্যে সে তাতে অর্থ লাভ, মুনাফা বলতে পারি না, যে ব্যবসায়ের লাভ বলতে পারি না বা ব্যবসায় বলতে পারি না, কারণ সে এটা নিজের ব্যবহারের জন্য এনেছে এবং এটা আর কখনোই ঘটার নয়। আবার সে যদি সেই মোটরসাইকেলটা এই উদ্দেশ্যে কিন্তু যে সে কিনে বিক্রয় করে দিবে এবং তা থেকে একটা লাভ আনবে, তারপর আবার সেখান থেকে আবার ক্রয় করবে, আবার বিক্রয় করবে, তখন সেটাকে লেনদেনের পৌনঃপুনিকতা বলে গণ্য করা যেত। তো এটা কি মূলত লেনদেনের পৌনঃপুনিকতা বলে বারংবার যা সংঘটিত হয়। এরপর আসা যাক আইনগত বৈধতা। আইনগত বৈধতা বলতে আইন অনুযায়ী কোনো কাজ অবৈধ না হওয়াকে বোঝায়। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে বৈধ নয় এমন সকল বিষয়কেই অবৈধ বলা হয়ে থাকে। তাই একে অবশ্যই আইনানুগ হতে হবে, মানে আইন সিদ্ধ যে সকল ব্যাপার সেগুলোকে মূলত হয়ে থাকে। ব্যবসায়ের অন্যান্য উপাদানের উপস্থিতি থাকার পরও যদি কেউ অবৈধ ও বেআইনি কর্মকাণ্ড পরিচালনা করে তবে তার কাজকে ব্যবসা বলা যায় না, কারণ তার এই যে এখানে যে বৈশিষ্ট্যগুলো বলছি সব বৈশিষ্ট্য বিদ্যমান আছে, কিন্তু আইনত সেটা বৈধ নয়। এই ধরনের কোনো ব্যবসায় যদি করা হয় তখন তাকে ব্যবসা বলে গণ্য করা যাবে না। এরপর আসা যাক স্বাধীন পেশা। স্বাধীন পেশা বা বৃত্তি কাকে বলে? যে স্বাধীন পেশা বলতে এমন পেশাকে বোঝায় যেখানে এর মালিক অন্যের অধীনে না থেকে নিজেই সিদ্ধান্ত নিয়ে সকল কার্যক্রম পরিচালনা করতে পারে। অর্থাৎ
যে ব্যবসায় করছে সে অন্যের অধীনস্থ থাকবে না, সে নিজে স্বাধীন থাকবে এবং সে নিজে একাই সকল ঝুঁকি গ্রহণ করবে, সকল মুনাফা একাই ভোগ করবে। এই ধরনের যারা, তাদেরকে এই ধরনের পেশাকে স্বাধীন পেশা বলা হয়ে থাকে। এরপর আসা যাক উপযোগ ও সম্পদ সৃষ্টি। উপযোগ বলতে কোনো কিছুর অভাব পূরণের ক্ষমতাকে বোঝায়, যেটার মানুষের অভাব পূরণ করতে পারে। ব্যবসায় তার সকল কর্মকাণ্ডের মাধ্যমে নানান ধরনের উপযোগ সৃষ্টি করে মানুষের অভাব পূরণে সচেষ্ট থাকে। কারণ শিল্পে যদি দেখা গেল একটা পণ্য তৈরি করা হলো, কাঠ কেটে এটা থেকে আসবাবপত্র তৈরি করা হলো, সেটাও কিন্তু মানুষের অভাব পূরণে সহায়ক। যে সকল শিল্পে তো কাঁচামাল থাকে, কাঁচামালটাকে পরিণত পণ্যে রূপান্তর করা হয় এবং পরিণত পণ্য প্রয়োজনীয় পণ্যগুলোই তৈরি করা হয়, যা মানুষের অভাব পূরণ করতে সহায়ক হয়ে থাকে। ব্যবসায়ের প্রধান শাখা শিল্পের মাধ্যমে পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি করা হয়। তো এতে করে দেখা যায় যে আর সম্পদ, তো যে পণ্যটা তৈরি করা হলো সেটা মানুষের অভাব পূরণে সচেষ্ট থাকে এবং অভাববোধ থেকেই মানুষ এই পণ্যটা ক্রয় করে। এতে করে প্রতিটা নতুন পণ্যের জন্যই নতুন মূল্য যোগ হয়, আর এতে সম্পদের মূল্যমানও বেড়ে যায়। তো যে কারণে এটাকে বলা হয়েছে যে উপযোগ ও সম্পদ সৃষ্টি করে। তো ব্যবসায় হতে হলে এই ধরনের বৈশিষ্ট্য যদি বিদ্যমান থাকে তাহলে তাকে বৈধ ব্যবসায় বা ব্যবসায়ের বৈশিষ্ট্য সম্মিলিত ব্যবসায় বলা যেতে পারে। তো যাই হোক, তোমরা এই পয়েন্টগুলো নোট করে নিবা এবং এগুলা ডিটেলসটা মনে রাখার চেষ্টা করবা, মনে রেখে উত্তর দেওয়ার চেষ্টা করবা। এরপর আসা যাক ব্যবসায়ের আওতা বা পরিধি। তোমরা একটু লক্ষ্য করো, এই চারটা যারা পড়বা, এই চারটা পড়লেই কিন্তু মোটামুটি এই অধ্যায়ের সম্পর্কে টোটাল ধারণা চলে আসবে। তো এর আগে আমরা একটা একটা করে অধ্যায়ে যাব। একদিনে একটা অধ্যায় আলোচনা করা সম্ভব নয়, হয়তো বা তোমরা অতটা নিতে পারবে না। তো যে কারণে আমি একেবারে পার্ট টু পার্ট আলোচনা করে দিব তোমাদের সুবিধার্থে। যাই হোক, দেখো এখন ব্যবসার পরিধি, টোটাল ব্যবসায়টা আমি বলেছিলাম যে ব্যবসায়ের দুইটা শাখার কথা, একটা হচ্ছে শিল্প আর একটা হচ্ছে বাণিজ্য। তো শিল্প আর বাণিজ্যটা কেন বলছি, যে যখন সংজ্ঞাটা পড়েছো তখনই কিন্তু তোমরা দেখেছো যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলে যখন বলেছিলাম, তো সেখানেই বলেছি যে উৎপাদন ও বন্টন, উৎপাদন শিল্পের সাথে জড়িত, বন্টন বাণিজ্যের সাথে জড়িত। তো এখানে দুইটা পার্ট কিন্তু চলে এসছে। আমি বলেছি যে সংজ্ঞার মধ্যে অনেক কিছু আলোচনা হয়ে যাচ্ছে। তো দেখো যে উৎপাদনটা হচ্ছে শিল্পের সাথে জড়িত, যে কাঁচামালকে পরিণত পণ্যে রূপান্তর করা হচ্ছে উৎপাদনের কাজ। আর বন্টন হচ্ছে বাণিজ্যের বিভিন্ন শাখা, যে বাণিজ্যের সাথে সম্পর্কযুক্ত। যে শিল্পে উৎপাদিত পণ্যটা যখন ভোক্তার নিকট পৌঁছানো হবে তখন সেটা যে মাধ্যমে বা যার মাধ্যমে পৌঁছানো হয় সেটাকে মূলত বাণিজ্য বলা হয়। তো এখন দেখো যে এখানে বলা আছে যে ব্যবসায়কে যে শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। তো শিল্পকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে, দেখো লেখা আছে যে প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, প্রস্তুত শিল্প, সেবা পরিবেশক শিল্প। আমি পরে বিশদভাবে আলোচনা করে দিচ্ছি, তোমরা একটু মেমোরাইজ করার চেষ্টা করো, যে এটা মুখস্থ করার চেষ্টা করো, যে পুরা চারটা যেন মুখস্থ করতে পারো, মনে রাখতে পারো। তো এই পুরা চারটা মনে রাখলেই কিন্তু তোমরা আর এগুলো সংখ্যাগুলো পারলে এই অধ্যায়টা তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। তো এরপর দেখো বলেছিলাম যে শিল্প, ব্যবসায়কে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। শিল্প কাকে বলে? যে কাঁচামালকে যে প্রচেষ্টা বা প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে পরিণত পণ্যে রূপান্তর করা হয় তাকে বলা হয় শিল্প। তো শিল্প মূলত পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি করে। তো শিল্পের মাধ্যমে পণ্যের রূপ পরিবর্তন করা হয়। যেমন ধরো গাছ থেকে তুলা সংগ্রহ করা হলো, সেই তুলাটাকে
শিল্পের মাধ্যমে সুতাতে রূপান্তর করা হয়, সুতা থেকে কাপড়, কাপড় থেকে পরবর্তীতে এটা পোশাক তৈরি হয় এবং ভোক্তাদের ব্যবহার উপযোগী হয়ে যায়। তো এরপর আসা যাক বাণিজ্য। বাণিজ্য কাকে বলে? বাণিজ্য যে শিল্পে উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোগকারীর নিকট, বলেছিলাম যে শিল্পের পণ্যটা পরবর্তীতে পোশাক তৈরি হয়ে সেটা জনগণের ভোগের উপযোগী হয়ে যায়। তো জনগণের নিকট সেটা পৌঁছাতে গেলে বাণিজ্যের সহায়তা নিতে হয়, যে বাণিজ্যের মাধ্যমে পণ্য বন্টন করা হয়। শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারী নিকট পৌঁছানোর ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা দেখা দেয় মুনাফা অর্জনের উদ্দেশ্যে তা দূরীকরণের জন্য গৃহীত যাবতীয় কাজের সমষ্টিকে বাণিজ্য বলে। যে পৌঁছাতে গিয়ে যে যে বিষয়গুলো দরকার হয় সকল বিষয়কে একত্রে কিন্তু বলা হয় বাণিজ্য। এই যে বাণিজ্য। আর এরপর আসে প্রত্যক্ষ সেবা, যে অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীদেরকে একসাথে তাদের যে পেশা সেটাকে প্রত্যক্ষ সেবা বলা হয়। তো এখন দেখো শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা সম্পর্কে আমরা এখন জানলাম। এখন দেখি শিল্পকে বলেছি যে 5 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, প্রস্তুত শিল্প, সেবা পরিবেশক শিল্প। যদি না দেখা যায় তাহলে তুমি শুনে শুনে লিখে নিতে পারো। প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, প্রস্তুত শিল্প, সেবা পরিবেশক শিল্প। তো এখন আসা যাক যে প্রজনন শিল্প কী। অর্থনৈতিক উদ্দেশ্যে যে ব্যবসায় হতে হলে অবশ্যই অর্থনৈতিক উদ্দেশ্য থাকা লাগবে। যে অর্থনৈতিক উদ্দেশ্যে নির্বাচিত উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তরণ প্রচেষ্টাকে প্রজনন শিল্প বলা হয়। অর্থাৎ যে কোনো প্রাণী কিংবা উদ্ভিদকে প্রজনন প্রক্রিয়ায় অধিক হারে উৎপাদন করাকে মূলত প্রজনন শিল্প বলা হয়। যেমন নার্সারি, হ্যাচারি, হাঁস মুরগির খামার ইত্যাদি। এরপর আসা যাক নিষ্কাশন শিল্প। যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে ভূগর্ভস্থ পানি বা বায়ু হতে সম্পদ উত্তোলন বা আহরণ করা হয় তাকে নিষ্কাশন শিল্প বলা হয়। হ্যাঁ, তো ভূগর্ভস্থ পানি অর্থাৎ মাটির নিচ থেকে বা পানির নিচ থেকে কোনো কিছু উত্তোলন করা হয় সেটাকে মূলত বলা হয় নিষ্কাশন শিল্প। যেমন মৎস্য শিকার, খনিজ পদার্থ উত্তোলন, এইরূপ সকল বিষয়কে নিষ্কাশন শিল্প বলে। এরপর আসা যাক নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প হচ্ছে যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, সেতু, ব্রিজ, কালভার্ট এগুলো প্রস্তুত করা হয় তাকে নির্মাণ শিল্প বলে। এরপর আসা যাক প্রস্তুত শিল্প। যে শ্রম ও যন্ত্রের সাহায্যে বিভিন্ন প্রক্রিয়ায় কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণ করে সেটাকে ব্যবহার উপযোগী করাকে বলা হয় প্রস্তুত শিল্প। যেমন কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে তুলা থেকে না, ঠিক তো সুতা থেকে কাপড় তৈরি বা কাপড় থেকে জামা তৈরি, এগুলোকে মূলত প্রস্তুত শিল্প বলা হয়ে থাকে। আর এরপর আসা যাক সেবা পরিবেশক শিল্প। যে শিল্প মানুষের জীবনযাত্রা সহজ করে ও আরামদায়ক করে তাকে সেবা পরিবেশক শিল্প বলা হয়। এই গেল শিল্পের 5 প্রকার: প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, প্রস্তুত শিল্প, সেবা পরিবেশক শিল্প। তো এই 4টাকে চাইলে তুমি ঠিক এইভাবেই সাজাতে পারো, কিংবা আরেকটু অন্যভাবেও সাজানো যায়, যেমন আমি সেটা পরে আলোচনা করে দিচ্ছি। এরপর আসা যাক বাণিজ্যের মধ্যে। বাণিজ্যকে মূলত 2 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ট্রেড বা পণ্য বিনিময়, আরেকটা হচ্ছে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। ট্রেড বা পণ্য বিনিময়, আরেকটা হচ্ছে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। তো ট্রেড বা পণ্য বিনিময়, ট্রেড বা পণ্য বিনিময় কাকে বলে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করাকে ট্রেড বা পণ্য বিনিময় বলা হয়। মানে বিনিময় করা, ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে পণ্য বিনিময় করা হয়। তো এটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ, আচ্ছা এর আগে আবার এখানে আসছি,
যে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। একটা হচ্ছে পণ্য বিনিময় আর একটা হচ্ছে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। পণ্য বিনিময়টা বলেছিলাম যে ক্রয় বিক্রয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ, আর পণ্য বিনিময় সহায়ক কার্যাবলীটা হচ্ছে ক্রয় বিক্রয় করতে গিয়ে যা যা লাগে, যে সকল প্রতিবন্ধকতা থাকে সেগুলো দূর করার ক্ষেত্রে যে প্রয়াস চালানো হয় সেটাকে বলা হয় পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। সেই কাজগুলোকে এটা সহায়ক কার্যাবলী বলে। তো এখন পণ্য বিনিময়কে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য আর একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য হচ্ছে নিজ দেশে বা নিজস্ব ভূখণ্ডের মধ্যে থেকে যে ব্যবসা বা বাণিজ্য করা হয় সেটাকে বলা হয় অভ্যন্তরীণ বাণিজ্য। এই ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়ই একই দেশের অধিবাসী হয়, কারণ দেখা গেল যে যেহেতু দেশের ভিতরে পণ্য বাণিজ্যিকীকরণ করা হয়, সেই ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা একই দেশের অধিবাসী হয়ে থাকে। তো এটাকে অভ্যন্তরীণ বাণিজ্যকে আবার প্রকৃতি বিচারে বা প্রকৃতি অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে পাইকারি ব্যবসায় আর এক হচ্ছে খুচরা ব্যবসায়। অভ্যন্তরীণ বাণিজ্য কি বলেছি খেয়াল করো একটু, যে অভ্যন্তরীণ বাণিজ্য সেটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পাইকারি আর একটা খুচরা। অভ্যন্তরীণ বাণিজ্য কোথায় হয়? নির্দিষ্ট দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে করা হয়, নিজের দেশের বাহিরে নয়, নিজের দেশের ভিতরে ক্রয় বিক্রয় করা হয় এবং এর ক্রেতা এবং বিক্রেতা উভয়ই ওই দেশেরই হয়ে থাকে। আর তার মাঝখানে একজন হচ্ছে পাইকারি ব্যবসায়, আরেকজন হচ্ছে খুচরা ব্যবসায়। পাইকারি কে? যিনি উৎপাদকের নিকট থেকে পণ্য অধিক হারে ক্রয় করে সেটা আবার খুচরা ব্যবসায়ী বা ভোক্তার নিকট বিক্রয় করেন, তাকে পাইকার বলা হয়ে থাকে বা এটাকে পাইকারি ব্যবসায় বলা হয়ে থাকে। এরপর আসা যাক খুচরা ব্যবসায়। খুচরা ব্যবসায় হচ্ছে যে উৎপাদকের নিকট থেকে নয়, পাইকারের নিকট থেকে পণ্য ক্রয় করে সেটা ভোক্তার নিকট বিক্রয় করেন যারা, সেটা হচ্ছে খুচরা ব্যবসায়। তো এখন অভ্যন্তরীণ বাণিজ্য সম্পর্কে জানা গেল যে অভ্যন্তরীণ বাণিজ্য দুই প্রকার, একটা হচ্ছে পাইকারি, একটা খুচরা। এখন আসা যাক বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্য কাকে বলে? দুই দেশের মধ্যে বা দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যে ক্রয় বিক্রয় কার্য সম্পাদিত হয় তাকে বৈদেশিক বাণিজ্য বলে। হ্যাঁ, তো দুই দেশের মধ্যে, নির্দিষ্ট দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে নয়, এটাকে ছাড়িয়ে অন্য দেশ পর্যন্ত বিস্তৃত হয় যে ব্যবসায়, সেটাকে মূলত বৈদেশিক ব্যবসায় বলা হয়ে থাকে। বৈদেশিক ব্যবসায়কে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমদানি, আরেকটা রপ্তানি, আরেকটা হচ্ছে পুনঃরপ্তানি। কি? আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি। এখন আসা যাক আমদানি কাকে বলে। আমদানি হচ্ছে এক দেশ থেকে অন্য দেশ থেকে পণ্য এনে নিজের দেশের চাহিদা পূরণের উদ্দেশ্যে সেটাকে বিক্রয় করাকে আমদানি বলা হয়ে থাকে। এরপর হচ্ছে রপ্তানি। রপ্তানি কাকে বলে? যে নিজের দেশের চাহিদা পূরণের পর সেটা অন্য দেশে বিক্রয় করা হলে বা অন্য দেশে পাঠানো হলে সেটাকে রপ্তানি বলা হয়ে থাকে। আর পুনঃরপ্তানি হচ্ছে যে এক দেশ থেকে পণ্য নিজের দেশের জন্য এনে নিজের দেশের চাহিদা পূরণের পর সেটাকে আবার যদি অন্য দেশে বিক্রয় করা হয় তাহলে তাকে বলা হয় পুনঃরপ্তানি। তাহলে কি বোঝা গেল? যে অভ্যন্তরীণ বাণিজ্য দুই প্রকার, একটা হচ্ছে অভ্যন্তরীণ পাইকারি আর একটা হচ্ছে খুচরা। আর বৈদেশিক বাণিজ্য হচ্ছে তিন প্রকার, আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি। এই তিন প্রকার হচ্ছে বৈদেশিক বাণিজ্য। আর এবার আসা যাক, এই তো গেল বাণিজ্যের একটা সাইড, যেটা হচ্ছে ট্রেড বা পণ্য বিনিময়, অর্থাৎ ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কযুক্ত। এই হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। বৈদেশিক বাণিজ্য অভ্যন্তরীণকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পাইকারি, খুচরা, আর একটা হচ্ছে আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি। এখন আসা যাক বাণিজ্যের আরেকটা শাখা, সেটা হচ্ছে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। যে বিষয়গুলো পণ্য বিনিময়েরকে সহায়তা দান করে সেটা কি? দেখো, যে ব্যাংক, বিমা, যে পণ্য বিনিময় করতে গেলে পণ্যদ্রব্যকে ক্রয় বিক্রয় করা লাগে। সেই ক্রয় বিক্রয় করতে গিয়ে বিভিন্ন ধরনের, কিছুক্ষণ আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে নৌপথে পণ্য আনতে গিয়ে সেই পণ্যটা পানিতে ডুবে গেল। তো সেই ধরনের সমস্যা দূরীভূতকরণের জন্য যে বিমার সহায়তা নেওয়া যেতে পারে,
সমস্যা সম্পূর্ণটা না হলেও কিছুটা নিশ্চয়তার দান করে বিমা কোম্পানি, যে বিমা করা থাকলে সেক্ষেত্রে পুরোটা হয়তো তাদের দুর্ঘটনা বিমা করা থাকলে সেক্ষেত্রে পুরো পণ্যটাই হয়তো দুর্ঘটনা নিমজ্জিত হলেও তার কিছুটা ক্ষতিপূরণ সেই কোম্পানিগুলো দিয়ে থাকে। তো একইভাবে ব্যাংক, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ, প্রসার ইত্যাদিও পণ্য বিনিময়ের ক্ষেত্রে সহায়তা দান করে। তো এই ব্যাংক মূলত অর্থগত ঝুঁকি বহন করে, ব্যাংক মূলত অর্থগত ঝুঁকি বহন করে, বিমা ঝুঁকিগত, স্থানগত, পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে, আর গুদামজাতকরণ সময়গত উপযোগ সৃষ্টি করে, আর বাজারজাতকরণ প্রসার জ্ঞানগত উপযোগ সৃষ্টি করে। তো এই হচ্ছে পণ্য বিনিময় ও বিনিময় সহায়ক কার্যাবলী। এরপর আছে যে প্রত্যক্ষ সেবা। তো প্রত্যক্ষ সেবাটা কেন কোনো প্রকার নেই আমি সেটা বলি একটু, যে প্রত্যক্ষ সরাসরি অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীদেরকে প্রত্যক্ষভাবে যে সেবাকর্ম বিক্রয় করেন তাদেরকে মূলত বলা হয় প্রত্যক্ষ সেবা। যে তারা সরাসরি নিজেরা উপস্থিত থেকে নিজেদের জ্ঞান বা মেধার বলে যে স্বাধীন পেশায় নিয়োজিত থাকে তাদেরকে বলা হয় প্রত্যক্ষ সেবা। তো এখন দেখো এই টোটাল চারটা থেকে আমরা কিছুটা হলে হয়তো মনে থাকবে যে শিল্প কাকে বলে, বাণিজ্য কাকে বলে, বা প্রত্যক্ষ সেবা কাকে বলে। যে প্রত্যক্ষ সেবা সরাসরি সেবাদান করা, বাণিজ্য কি পণ্য বিনিময়ের উদ্দেশ্যে ক্রয় বিক্রয় করা কি মূলত বাণিজ্য বলা হয়ে থাকে। তারপর শিল্প কি কাঁচামাল সংগ্রহ করে সেই কাঁচামালটাকে পরিণত পণ্যে রূপান্তর করাকে শিল্প বলে। তো এভাবে আশা করি যে তোমরা পড়ার চেষ্টা করবা, এবং নেক্সট ক্লাসে আমি চাইবো যে এই চারটা টোটাল মেমোরাইজ করে রাখবা। আমি যখন যাকে যেখান থেকে কোশ্চেন করবো সেখান থেকে যেন অ্যান্সারটা পেয়ে যাই। মেসেঞ্জার গ্রুপে তোমরা অবশ্যই আমাকে এটার রিপ্লাই করবা এবং উত্তর দেওয়ার চেষ্টা করবা যে কে কতটা শিখেছ। এরপর দেখো এটা কি বোঝা যায়, একটা রুমের ভিতরে কতগুলো মানুষ, অনেকগুলো মেশিনে সেলাই কাজ চলছে, এগুলো সেলাই মেশিন। তো এটা কি কাপড় বুনন করছে বা যে কোনো পণ্যকে পরিণত পণ্যে রূপান্তর করার বা ভোক্তা উপযোগী করার প্রয়াস চালানো হচ্ছে। তো এটা হচ্ছে শিল্প কারখানা। শিল্প কারখানা কেন দেখালাম, যে শিল্প কাকে বলে সেটা তোমাদের মনে আছে কিনা দেখার জন্য। শিল্প কাকে বলে একটু মনে করার চেষ্টা করো। এখন শিল্প দেখো, আমি এর আগেই আলোচনা করেছিলাম, শিল্পের প্রকারভেদটা আবার আলাদাভাবে এখানে উল্লেখ করা আছে। তো শিল্পের প্রকারভেদের মধ্যে কি বলা আছে দেখো, প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য ও সেবা উৎপাদনের সামগ্রিক কর্মপ্রচেষ্টাকেই শিল্প বলা হয়। আরেকবার বলছি আমি, যে প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য ও সেবা উৎপাদনের সামগ্রিক প্রচেষ্টাকেই শিল্প বলে। এখন শিল্পকে আমরা তখন বলেছিলাম যে 5 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, তারপর হচ্ছে নির্মাণ শিল্প, প্রস্তুত শিল্প, সেবা পরিবেশক শিল্প। হ্যাঁ, একভাবে প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, প্রস্তুত শিল্প আর সেবা পরিবেশক শিল্প, এই শিল্পে ভাগ করেছিলাম। তো এখানে দেখো এটাকে আরেকটু বিশদভাবে যদি আলোচনা করি, এক হচ্ছে যে এটাকে প্রাথমিক শিল্প বলা হয়। প্রথমটা হচ্ছে প্রাথমিক শিল্প। প্রাথমিক শিল্পের মধ্যেই কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প তিনটাই কিন্তু কৃষিকাজের সাথে সম্পৃক্ত। যে প্রাথমিক শিল্পের মধ্যে কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প সবগুলো কৃষিকাজের সাথে সম্পর্কযুক্ত বিধায় এটাকে কৃষি শিল্পও বলা যেতে পারে। এরপর আসা যায় উৎপাদন বা প্রস্তুত শিল্প।
হ্যাঁ, বা নির্মাণ, তারপর আসা যাক নির্মাণ শিল্প, তারপর সেবা পরিবেশক শিল্প। তো উৎপাদন বা প্রস্তুত শিল্পকে আবার 4 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়াভিত্তিক শিল্প, সংযোজন শিল্প। তো এখন আমরা একটা একটা করে জানবো, একসাথে সব আলোচনা করা না করে আমার মনে হয় যে পার্ট টু পার্ট আলোচনা করলে তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে। তো এরপর আসা যাক যে দেখো প্রাথমিক শিল্প যেটা বলেছিলাম এর আগের এইটাতে, যে এই যে প্রাথমিক শিল্পকে বলেছি 3 ভাগে ভাগ করা যায়: কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প। এখন আসো প্রাথমিক শিল্প হচ্ছে যেগুলো কৃষিকাজের সাথে জড়িত থাকে, সম্পৃক্ত, কৃষিকাজের সাথে সম্পৃক্ত শিল্পকে প্রাথমিক শিল্প বলা হয়। তো এর মাঝখানে একটা হচ্ছে নিষ্কাশন শিল্প। যেমন নিষ্কাশন শিল্পের একটা হচ্ছে খনি হতে সম্পদ উত্তোলন করে। এখানে কি করছে? খনি, এটা একটা খনি, তো খনি হতে সম্পদ উত্তোলন করে। তারপর হচ্ছে প্রজনন শিল্প। প্রজনন শিল্প কি করে? হাঁস মুরগি পালন। এখানে কি দেখাচ্ছে? হ্যাঁ, মুরগি পালন। হ্যাঁ, এটা হচ্ছে প্রজনন। কৃষি শিল্প হচ্ছে ভূমি হতে ফসল ফলানো। এই সবগুলো প্রাথমিক শিল্প একসাথে হয়েই কিন্তু এই নিষ্কাশন, প্রজনন, কৃষি 3টাতে বিভক্ত হয়েছে। এরপর আসা যাক প্রস্তুত শিল্প। প্রস্তুত শিল্প কাকে বলে? শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামালকে বা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করার প্রক্রিয়াকে প্রস্তুত শিল্প বলা হয়। যেমন খনি থেকে প্রাপ্ত লৌহ আকরিক ব্যবহার করে লৌহ ও ইস্পাত সামগ্রী তৈরি করা। কি বলা হয়েছে? তোমরা এগুলো চাইলে লিখে নিতে পারবা, খাতার মধ্যে লিখে নিয়ে মুখস্থ করবা, এখনও যেহেতু বই কিনুনি কেউ। প্রস্তুত শিল্প শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামালকে বা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করার প্রক্রিয়াকে প্রস্তুত শিল্প বলে। যেমন খনি থেকে প্রাপ্ত লৌহ আকরিক, লোহা তৈরির কাঁচামাল কিন্তু খনি থেকে পাওয়া যায়, তো ওগুলো নিয়ে লৌহ ও ইস্পাত সামগ্রী তৈরি করা হয়। কিংবা যে বয়ন শিল্পের যেটা বললাম যে তুলা থেকে সুতা তৈরি করে সেটা থেকে আবার কাপড় বুনন করে সেই কাপড়টা মানুষের ব্যবহার উপযোগী করা হয়ে থাকে। এই হচ্ছে প্রস্তুত শিল্প। এরপর আসা যাক নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প হচ্ছে যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, সেতু, বাঁধ, দালানকোঠা ইত্যাদি নির্মাণ করা হয় তাকে নির্মাণ শিল্প বলা হয়। এটা কি? একটা সেতু। হ্যাঁ, তো এই সেতু, বাঁধ, দালানকোঠা ইত্যাদি হচ্ছে নির্মাণ শিল্পের কাজ। এরপর আসা যাক সেবা পরিবেশক শিল্প। যে শিল্প মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করার কাজে নিয়োজিত থাকে তাকে সেবা পরিবেশক শিল্প বলে। মানে মানুষের লাইফকে আরামদায়ক করে। আমরা আরামের জন্য বর্তমানে অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করি, কিন্তু পূর্বে কিন্তু এমন আধুনিক, এই পাখা, এখন এটা আমাদের জন্য বিদ্যুৎ, গ্যাস, তারপর টেলিফোন, পর্যটন শিল্প ইত্যাদি এই শিল্পের আওতাধীন। তো পূর্বে কিন্তু হাত পাখা ছিল, বিদ্যুৎ ছিল না, তাই আমরা হাত পাখা দিয়ে বাতাস করতাম। এখন বিদ্যুৎ এসেছে, আধুনিক ফ্যান, লাইটস তৈরি হয়েছে। তো যাই হোক, এরপর টেলিফোন, এগুলো সব হচ্ছে সেবা পরিবেশক শিল্পের আওতাধীন। এরপর আসা যাক বাণিজ্যের প্রকারভেদ। শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীর নিকট প্রেরণের ক্ষেত্রে সম্পাদিত কার্য সমষ্টিকে বাণিজ্য বলে। তো বাণিজ্যের প্রকারভেদটা ডিটেল আমি আরেকদিন আলোচনা করব। আজকে কিছুটা আলোচনা করেছি, তোমরা চেষ্টা করবা শুধু সংজ্ঞাগুলো মনে রাখার চেষ্টা করবা, তাহলে দেখা গেছে যে চার্টটা অটোমেটিক পারছো। তো একটা লেকচারে হয়তো টোটালটা কমপ্লিট করা যাবে না, তো আমি চেষ্টা করব যে নেক্সট টাইম আরেকদিন আলোচনা করব এই বাণিজ্য নিয়ে, এবং তার আগেই তোমরা চারটা মুখস্থ করে রাখবে। এরপর আসা যাক প্রত্যক্ষ সেবা। কি বলেছিলাম? ইনি হচ্ছেন একজন ডাক্তার, আর ইনি একজন ইঞ্জিনিয়ার, বাড়ি বানাচ্ছেন ইঞ্জিনিয়ার। কি বলেছে দেখো, প্রত্যক্ষ সেবা অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলীর মতন পেশাজীবীগণ প্রত্যক্ষভাবে সেবাকর্ম বিক্রয় করেন। এদের কাজকে সাধারণভাবে
প্রত্যক্ষ সেবা বলেন, যে যারা সরাসরি নিজেদের কাজ করে থাকেন তাদের কাজকে মূলত প্রত্যক্ষ সেবা বলা হয়। আর প্রত্যক্ষ সেবার সাথে প্রত্যক্ষ সেবা হচ্ছে যে যদি একজন ডক্টর শুধু সেবা দেন, একটা ক্লিনিকে কাজ করেন, সেক্ষেত্রে সেটাকে প্রত্যক্ষ সেবা বলা যায়, কিন্তু সেটাকে বিজনেস বলা যায় না। কিন্তু যখন কিছু ডক্টর একত্রিত হয়ে একটা ব্যবসায় প্রতিষ্ঠান তৈরি করেন, তখন সেটাকে কিন্তু আবার ব্যবসায় বলা যায়। যেমন ডক্টরস ক্লিনিক যদি দেয়, সেক্ষেত্রে এটাকে ব্যবসা বলে গণ্য করা যায়। আজকে এই পর্যন্তই থাকুক, এরপর আবার তোমরা কতটুকু পারো জানি না, আজকে অল্প করে পড়া দিচ্ছি। বাড়ির কাজ হচ্ছে ব্যবসায় কি, তোমরা হয়তো লেকচার থেকে এটা মুখস্থ করে নিয়েছো, তো ব্যবসায় কি এটা পারবে। ব্যবসায়ের পরিধি উল্লেখ করো, পরিধিটা আমি দিয়েছি, বলেছিলাম যে পরিধিটা পড়লে এই চ্যাপ্টারের অনেকটা অংশ কমপ্লিট হয়ে যাবে। এরপর হচ্ছে বাণিজ্য কি। বাণিজ্য, যেহেতু বাণিজ্যের মূল বিষয়গুলো আলোচনা করিনি, আমি সংজ্ঞাগুলো শর্টলি আলোচনা করেছি, তো তোমরা চেষ্টা করবে বাণিজ্য কি, বাণিজ্যের সংজ্ঞাটা করে আসতে চেষ্টা করবে। তো আর এইটা বাড়ির কাজ থাকবে।